বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা পরিষদ এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে তিনি বলেন, এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদায় সম্পন্ন হয়েছে। বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় ৩ বাহিনীর দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। ডিজিএফআই, এনএসআই সহ গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সতর্কতা ও দায়িত্ববোধের কারণে দিনটি নিরাপদ এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন, যা জিয়া পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে। বেগম খালেদা জিয়া অন্তিম বিদায় নিয়েছেন গতকাল। তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে। বৃহস্পতিবার ভোর থেকেই তার কবরে শ্রদ্ধা জানাতে ছুটছেন অনেকেই। তবে নিরাপত্তার জন্য সাধারণ মানুষ যেতে পারছেন না কবরের কাছাকাছি। একটু দূর থেকেই তারা দোয়া করছেন, ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশ করছেন দেশের প্রথম নারী ও বিশ্বের দ্বিতীয় নারী মুসলিম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। সকল সম্প্রদায়ের মানুষকে বুকে ধারণ করতেন, কাউকে কোনো ভিন্ন চোখে দেখতেন না। হকের পথে, সত্যের পথে যেভাবে উনি মানুষকে আহ্বান করে গেছেন, উনি অটল ছিলেন। ওনার এই আকস্মিক মৃত্যু সংবাদে আমরা সমস্ত কর্মসূচি স্থগিত করে ঢাকায় চলে এসেছিলাম। ফজরের নামাজের পর যখন রওনা হলাম, মনে হলো যে নেত্রীর কবরটা জিয়ারত করে যায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন চলছে। শোক দিবস উপলক্ষে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সচিবালয় ছাড়াও সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা হয়। সচিবালয়ের বিভিন্ন ভবনে ভবনে শোক জানিয়ে টানানো হয় বিভিন্ন ব্যানার। কর্মকর্তা কর্মচারীদের পোশাকে ছিল শোকের কালো ব্যাজ। এছাড়া 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন শুক্রবার সারা দেশের মসজিদ, মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন থাকবে। দুর্বল 5টি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা আজ থেকে টাকা তোলার সুযোগ পাচ্ছেন। চলতি ও সঞ্চয়ী হিসেবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত এককালীন তোলা যাবে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ সীমা প্রযোজ্য হবে না। এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এতে আরও জানানো হয়, 2 লাখ টাকার বেশি জমা থাকলে পরবর্তী সময়ে প্রতি 3 মাস পর 1 লাখ টাকা করে সর্বোচ্চ 7 লাখ টাকা তোলার সুযোগ থাকবে। টাকা উত্তোলনে ব্যক্তি আমানতকারীরা অগ্রাধিকার পাবেন। আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে 7 লাখ টাকার বেশি আমানত 5 বছর মেয়াদী আমানতে রূপান্তর করা হবে, যেখানে ব্যাংক রেটের চেয়ে 1% কম অর্থাৎ 3% হারে মুনাফা দেয়া হবে। ব্যক্তি আমানতকারীরা 2 বছর পর সম্পূর্ণ টাকা তুলতে পারবেন। নতুন সূর্য, নতুন একদিন, অফুরান সম্ভাবনা নিয়ে এসেছে 2026 সাল। খ্রিস্টীয় বর্ষপঞ্জির নতুন এই বছরে সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই ভোটাধিকার, গণতন্ত্র আর সুশাসন ফিরে পাওয়ার আশা দেশের মানুষের। সেই আশার সঙ্গে জড়িয়ে আছে 71 আর 24-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণের প্রত্যাশা। আর সাধারণ মানুষ চান শান্তিপূর্ণ স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। আদিত্য আরাফাতের প্রতিবেদন। 26-এর কুয়াশা মোড়ানো প্রথম সকাল। ক্যালেন্ডারের পাতায় একের পর এক বছর পার হলেও সূর্য ঠিক আগের মতোই উদিত হচ্ছে, আর দিনে অস্তও যায় ঠিক একই ধারায়। বয়োজ্যেষ্ঠ নাগরিক রিকশা চালক মঞ্জুর আলীর জীবনও তেমনই। দিন যায়, বছর যায়, ভাগ্যের চাকা ঘোরে না। 3 দশক ধরে রিকশার প্যাডেলেই তার সংসারের হিসাব বাঁধা। আমরা যে রিকশাওয়ালাই থাকলাম। নতুন বছরে প্রত্যাশাও তার খুব সাদামাটা। পরিবারের জন্য ডাল ভাত জুটলেই তুষ্ট 65 বছর বয়সের মঞ্জুর আলী। আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই এবং আমাদের যে সরকার আসুক না কেন, আমরা যে রিকশা চালাই আমাদের ছিনতাইকারীর থেকে আমরা ভালোভাবে চলতে পারি, সেইটা প্রত্যাশা করি।
কুয়াশা মোড়ানো বছরের নতুন দিনে প্রত্যাশা পূরণের বছর হিসেবেই দেখছেন অনেকে। আমরা চাই যে দলই ক্ষমতা আসুক, ওনাদের যে ওয়াদা জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি, আমরা সামনের বছর আগামীর বাংলাদেশে প্রত্যাশা পূরণ চাই। রাজনৈতিক হোক এবং অন্যান্য ধর্মের যে সমস্ত লোকগুলো আছে সকলে মিলেমিশে যেন আমাদের দেশটা যেন সুন্দরভাবে আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারি। সবার কাছে প্রার্থনা করে, ভগবান সৃষ্টির কাছে প্রার্থনা করে যাতে আমরা নতুন বছর নতুন কিছু যেন দেখতে পাই। তারুণ্যের চোখে মুখে প্রত্যাশা নতুন বাংলাদেশের। তাদের মতে ২৪ যে স্বপ্নের বীজ বপন করা হয়েছিল তার প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে এখনো রয়ে গেছে বিস্তর ফারাক। বৈষম্যের অবসান হয়নি, বরং বিস্তার ঘটেছে মব সন্ত্রাস, ঝুঁকিতে পড়েছে গণতন্ত্র। তাদের আস্থা ২৬-এর নির্বাচনের মধ্য দিয়ে সংকটের সমাধান আসবে। প্রায় ১.৫ দশকে আমাদের কোনো নির্বাচন হয় নাই, হইলেও সেটা আসলে আমাদের ভোট দিতে পারি নাই। এখন আমরা চাচ্ছি যে আমাদের ভোটটা যাতে সুষ্ঠু হয় এবং আমরা ভোট দিতে পারি। মব কালচারটা যাতে বাতিল করা হয়, অ্যাটলিস্ট একটা সরকার আসুক যাতে দেশটা একটু শান্তিপূর্ণ থাকে। নতুন বছরে আইনের শাসন প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। আমার প্রত্যাশার জায়গা একটাই, সুশাসনের জায়গায়। সেটা হলো যে ভাই যে কোনো মূল্যে দেশে আইনের শাসনটাকে ধরে রাখেন। জাতীয় সংসদের এই ভবন ঘিরেই আবর্তিত হয় দেশের রাজনীতি। এখানে তৈরি হয় আইন, সিদ্ধান্ত হয় রাষ্ট্র পরিচালনার। বছরের নতুন দিনে মানুষের প্রত্যাশাও সাধারণ। ২০২৬ কি ক্যালেন্ডারের পাতায় আরেকটি বছর হয়ে থাকবে, নাকি নিশ্চিত হবে ভোটাধিকার, জবাবদিহিতা আর সুশাসনের এক বাংলাদেশ? বছরের নতুন দিনে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরে নতুন বই বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই শিক্ষাকে সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব। শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে শিক্ষার্থীদের সফল মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতে হবে বলেও জানান তিনি। শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা চান উপদেষ্টা। শোক পালনের জন্য এবছর কোনো উৎসব করা না হলেও শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে বই নিতে পারবে। এবছর প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৮,৫৯,২৫,৩৭৯ কপি বই ছাপানো হয়েছে। ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ৯৭%। মাঝারি ধরনের কুয়াশায় দৃষ্টিসীমা কমে এসেছে। চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। পৌষের হাড় কাঁপানো শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিম শীতল বাতাসের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে হালকা কুয়াশা থাকলেও রোদ ওঠায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। পৌষের হাড় কাঁপানো কনকনে ঠান্ডা জেঁকে বসেছে কুড়িগ্রামে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.৫ ডিগ্রি সেলসিয়াস। এই ঘন কুয়াশার মধ্যে আমাদের জিরাতপাতি, এই যে মরিচ, আলু, এগুলার খুব চরম ক্ষতি হচ্ছে। ঘন ঘন ওষুধ দিতে হচ্ছে। আমার ঠান্ডার কাজ করে খায়, আমার তো মনে করো সপরিবার খাওয়াই নাকবি। জড়ি কি, শীত কি, বান কি, বাসি কি, আমার কাজ করাই খায়। কাজ করবে বেশি, এখন ঠান্ডার জন্য বাইরে যায় না, আর শীতের জন্য যদি বাইরে না যায় তাহলে কিভাবে কামাই করে খাওয়া যাবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪৩ জন। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পেশি শক্তি ও টাকার ছড়াছড়ি বন্ধের দাবিতে বিএনপি সহ অন্যান্য দলের প্রার্থীদের। আর ভোটের কারচুপির শঙ্কায় আছে জামাত। প্রশাসন বলছে বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত তারা। সিটি কর্পোরেশন ও ১৫ উপজেলা মিলিয়ে চট্টগ্রামে সংসদীয় আসন ১৬টি। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নেমেছেন ভোটের মাঠে। বিজয় নিশ্চিতে তৎপরতা বাড়ছে নেতাকর্মী ও সমর্থকদের। অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি প্রার্থীদের।
নির্বাচনের পরিবেশ, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং ভোটে কারচুপির শঙ্কায় জামায়াত। এখানে আমরা এখনো লেভেল প্লেয়িং ফিল্ড ক্রিয়েট হয়েছে বলে মনে করতেছি না। আমরা প্রত্যেকটা ভোট সেন্টারে সিসি ক্যামেরা দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি কালো টাকার ছড়াছড়ি বন্ধের দাবিতে সোচ্চার প্রার্থীরা। অস্ত্রের ঝঞ্ঝানে ইচ্ছা করলে সে অস্ত্র ঝঞ্ঝানে বন্ধ হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে যখন ভোটাররা ভোট সেন্টারে উপস্থিত হবে, ভোটের ময়দানে থাকবে, আশা করি কোনো সমস্যা হবে বলে আমি মনে করি। নির্বাচনের সময় যদি টাকার সরাসরি হয়ে থাকেন তাহলে মিশ্র প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা। তাই এই ব্যাপারে আমি সরকারের কাছে আবেদন রাখব যে টাকার সরাসরি না হয় মতো। এদিকে নির্বাচনের আগে নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ করছে জাতীয় পার্টি। আর ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও নির্বাচন দুটি সমানতালে চালিয়ে নিতে প্রশাসনের প্রতি আহ্বান এনসিপির। এখন পর্যন্ত জাতীয় পার্টির প্রতি সমান্তরাল হয় নাই। লেভেল ফিল্ড যদি ঠিক থাকে তাহলে অবশ্যই নির্বাচনের শেষ পর্যন্ত জাতীয় পার্টি লড়াই করবে। বিচার এবং নির্বাচন দুটাই সমান্তরালে চলতে পারে, কিন্তু খুনের ঠিকঠাক বিচার যদি আমরা করতে না পারি, জাস্টিস যদি আমরা কায়েম করতে না পারি, তাইলে আমরা কোনোভাবেই বুঝতে পারবো না যে আসলে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানান, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত তারা। যে নির্বাচনটা হবে সেটা হতে হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং উৎসবমুখর। আমরা আমাদের হায়েস্ট এফিসিয়েন্সি এবং নিউট্রালিটি নিয়ে আমাদের এই কর্তব্য এবং দায়িত্ব, যেটা পবিত্র দায়িত্ব যেটা আছে, সেটি আমরা পালন করব। চট্টগ্রামের 16টি আসনে মোট ভোটার 66,83,334 জন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নিউ ইয়র্কের মেয়রের শপথ নিলেন জোহরান মামদানি। পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ গ্রহণ করেন তিনি। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এর আগে কোনো মেয়রই কোরআনে হাত রেখে শপথ পাঠ করেননি। সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন 34 বছর বয়সী মামদানি। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা বংশোদ্ভূত প্রথম মেয়র তিনি। শপথ পাঠ করার সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি। দুটি কোরআনে হাত রেখে শপথ নেন মামদানি। একটি তার দাদার ব্যক্তিগত কোরআন এবং অন্যটি একটি পকেট আকারের প্রাচীন কোরআন। সাধারণত নিউ ইয়র্কের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নিলেও আইন অনুযায়ী কোনো ধর্মীয় গ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই। তবুও মামদানির এই সিদ্ধান্ত শহরের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। কোরআনে হাত রেখে শপথ নেওয়ার সিদ্ধান্তে কিছু রক্ষণশীল মহল সমালোচনা করলেও সমর্থকদের মতে এটি নিউ ইয়র্ক সিটির বহু সাংস্কৃতিক এবং বহু ধর্মীয় পরিচয়ের প্রতিফলন। শপথ গ্রহণের পর প্রাচীন কোরআনটি জনসাধারণের জন্য নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে প্রদর্শনের জন্য রাখা হবে।